হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ফিল্মসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি শিল্পী। আজকে রঙ্গিলা কিতাব সিরিজটি এক্সপ্লেন করে শোনাবো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলো শুরু করি। নদীতে একটি মৃতদেহ ভেসে এসেছে। এমপি সাহেব খুন হয়েছেন। বাজার গরম হয়ে আছে। চারিদিকে খবর ছড়িয়ে পড়ল। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হলো। কিন্তু ব্যাপার বড় সাংঘাতিক। মৃতদেহের শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছিল, আর সেটা পাওয়া যাচ্ছে না। শহরে রটে গেছে যে নরদ স্যার ডান হাত প্রদীপ এই কাজটা করেছে। অন্যদিকে প্রদীপের পায়েও গুলি লেগেছে। একজন মহিলাকে দিয়ে সেই গুলি বার করালো প্রদীপ। জায়গাটা ভালো করে ব্যান্ডেজ করে দিল। সেই সময় নরদ স্যারের আরেকজন লোক জাহাঙ্গীর ফোন করলো প্রদীপের বন্ধুর ফোনে, কারণ প্রদীপের ফোনটি কোথাও পড়ে গিয়েছে। জাহাঙ্গীর প্রদীপকে বলল জ্যাঠা কথা বলবে। জ্যাঠা মানে নরদ শাহ। সবাই তাকে জ্যাঠা বলেই ডাকে। নরদ শাহ প্রদীপকে বলল যে এমন কেন করলি, এটা তো কথা ছিল না। প্রদীপ বলল কাজটা আমি করিনি। নরদ শাহ বলল যা হয়েছে হয়েছে, এখন তোকে গা ঢাকা দিতে হবে। প্রদীপ বলল তা কি করে সম্ভব জ্যাঠা? বাড়িতে আমার গর্ভবতী স্ত্রী সুপ্তি রয়েছে। নরদ শাহ বলল সুপ্তিকে আমি ঠিক দেখে রাখবো। এরপর যাওয়া যাক 3 দিন আগের ঘটনায়। প্রদীপ ছিল নরদ সাহের ডান হাত। খুন, জখম, রাহাজানি, মার্ডার এমন কোনো কাজ নাই সে করেনি। শহরের সকলেই প্রচন্ড ভয় পেত তাকে। কিন্তু বিয়ের পর, বিশেষ করে সুপ্তি প্রেগনেন্ট হওয়ার পর, প্রদীপ এসব কাজ থেকে রিটার্ন নিয়েছে। এখন সে একটা দোকান খুলেছে, সাধারণ জীবনযাপন করবে বলে। সবই ঠিকই চলছিল। ওদিকে আজম সাহেবের একটি মাদক বোঝাই ট্রাক ধরা পড়েছে পুলিশের কাছে। সেই কারণে আজম সাহেব গিয়েছিল এমপির কাছে। নরদ সাই সাজু ভাইকে বর্তমানের এমপি বানিয়েছিল। আজম সাহেব হলো নরদ সাহেরই লোক, তাই নরদ সাহের নাম করে এমপির কাছে গেছিল ট্রাকটি ছেড়ে দিতে বলতে। কিন্তু সাজু ভাই আজ এমপি হয়ে এখন সাপের 5 পা দেখেছে। সে আজম সাহেবকে একটা থাপ্পড় মেরে বলল ট্রাক ছাড়া যাবে না। এই ঘটনায় আজম সাহেব বেশ রেগে গেল। খবরটা নরদ সাহের কানে কাছে গেলে সেও খুব রেগে আগুন। সবসময় নরদ সাহের সাথে থাকে জাহাঙ্গীর। সে বলল আমি তাহলে এমপিকে শেষ করে দিই। নরদ শাহ বলল তুই পারবি না, প্রদীপকে ফোন কর। প্রদীপ ওদিকে কাজের জন্য নরদ শাহের ফোনটা ধরতে পারেনি। সে গেছিল সুপ্তিকে নিয়ে হসপিটালে। ডক্টর বললেন আর 2 সপ্তাহের মধ্যেই সুপ্তির বাচ্চা হবে, ওকে সাবধানে রাখতে হবে। প্রদীপ বাড়ি ফিরতেই দেখলো নরদ শাহ বাড়িতে এসে বসে আছে। প্রদীপ বলল কি হয়েছে? নরদ শাহ বলল সব ঘটনাটা। নরদ শাহ এটাও বলল যে এমপিকে মেরে ফেলতে হবে। প্রদীপ বলল কিন্তু এই কাজ তো আর আমি এখন করতে চাই না জ্যাঠা। তখন নরদ শাহ বলল ঠিক আছে, তাহলে তুই শুধু ভয় দেখাবি, তাহলেই কাজ হবে। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিল এমপি। প্রদীপ দাঁড়িয়েছিল তারই অপেক্ষায়, এমপিকে ভয় দেখানোর জন্য। সাথে ছিল তার একজন বন্ধু। এমপি কাছে এলে প্রথমে ভালো করে এবং না বুঝলে পরে তাকে ভয় দেখায় প্রদীপ। হঠাৎ এমপি তার বন্দুক বার করে। রেগে গিয়ে প্রদীপও তার বন্দুক বার করে, এমপির দিকে তাক করে। কিন্তু প্রদীপের বন্দুক চালানোর আগেই কেউ গুলি করে এমপিকে মেরে ফেলে। সেখানে চলে আসে এমপির বডিগার্ডরা, আর তারা প্রদীপের উপর গুলি বর্ষণ শুরু করলে প্রদীপের বন্ধু বলে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যেতে। বাইকে চেপে পালানোর সময় তাড়াহুড়োয় প্রদীপের ফোনটা ঘটনাস্থলেই পড়ে যায়, আর ওর পায়ে গুলিও লাগে। প্রদীপ চলে যাওয়ার পর আমরা দেখি যে কেউ এমপির মৃতদেহের সামনে একটা চপার নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি না। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে প্রদীপের বন্দুক আর ফোন দুটোই পায়। তাই সবার ধারণা হয় যে প্রদীপই মেরেছে এমপিকে। ওদিকে এমপির পোষা কিছু গুন্ডা বেশ উত্তেজিত হয়ে আছে, পারলে এখনই প্রদীপ আর তার বউকে মেরে ফেলে। নওরোজ শাহ জাহাঙ্গীরকে বলল আজম সাহেবের এত বড় সাহস, আমার অনুমতি ছাড়াই এমপিকে মেরে ফেললো। জাহাঙ্গীর বলল কিন্তু আজম সাহেব তো বলেছে যে সে কিছুই জানে না। নওরোজ শাহ বলল ও সব জানে, আর আমি এটা জানি যে আমার অনুমতি ছাড়া প্রদীপ এ কাজ করতেই পারে না। অন্যদিকে প্রদীপ তার বন্ধুর ফোন নিয়ে সুপ্তিকে ফোন করে। বাড়ি ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে বলে প্রদীপ। প্রদীপ বলে যে সামনের জঙ্গলে সে তার জন্য অপেক্ষা করছে। সুপ্তি বেরোতে যাবে ঠিক তখনই এমপির লোকজন চলে আসে তার বাড়ির সামনে। কোনোভাবে পিছনের দরজা দিয়ে সুপ্তি বের হয়, কিন্তু কিছু দূর যাবার পরই ওই লোকগুলো নজরে পড়ে যায়। সুপ্তি দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা গোডাউনে লুকিয়ে পড়ে সুপ্তি। ভাগ্যের ফেরে সুপ্তির ফোনটাও হাতের থেকে পড়ে যায়। ওদিকে প্রদীপ বারবার করে ফোন করেও সুপ্তিকে আর পায় না।
সুপ্তি কোনো রকমে ওই গুন্ডাগুলোর চোখে ফাঁকি দিয়ে একটা নৌকোয় চেপে ওই পারে চলে যায়। প্রদীপ জাহাঙ্গীরকে ফোন করে বলে যে সুপ্তির যদি কোনো ক্ষতি হয়, তোরা তো আমাকে চিনিস। জাহাঙ্গীর বলে, আমি গেছিলাম তোমার বাড়ি, সুপ্তি বাড়ি ছিল না। প্রদীপ বলল, তুই যাবার আগেই ওরা ওকে তুলে নিয়ে গেছে। জাহাঙ্গীর বলল, এমপি কে মেরেছো, ঝামেলা তো হবেই। প্রদীপ বলল, কতবার বলবো আমি মারিনি। আসলে জাহাঙ্গীর প্রদীপকে একদমই পছন্দ করে না, কারণ নরদ সাহের জীবন হলো প্রদীপ, সবসময় খালি প্রদীপ আর প্রদীপই করে। প্রদীপের জন্য নরদ সাহের কাছে জাহাঙ্গীর পাত্তা পায় না। অন্যদিকে বাজারের একটা বেঞ্চের মধ্যে একটা বস্তার ভিতরে এমপির কাটা মাথাটা পাওয়া যায়। একটা নদীর ধারে এসে প্রদীপ তার বন্ধুকে বলে, তুই আমার সাথে আর থাকিস না, পালিয়ে যা, নয়তো তোকেও মরতে হবে। গাড়ির চাবি আর বন্দুকটা দিয়ে দিল সেই বন্ধুটিকে। বন্ধুটি চলে গেলে জাহাঙ্গীর ফোন করলো প্রদীপকে, বলল সুপ্তি এমপির লোকজনদের হাতে পড়েনি। এরপর রাতের দিকে কোনো রকমে লুকিয়ে প্রদীপ তার দোকানে যায়। সেখানে ছেলেটি প্রদীপকে শোবার ব্যবস্থা করে দেয়। পরদিন সকালে দোকানে ছেলেটি দুজনের জন্য চা আনতে যাবার সময় প্রদীপের একজন গুন্ডা তাকে দেখে ফেলল এবং তার কানে বন্দুক ঠেকিয়ে তার দোকানে গেল। গিয়ে দেখলো প্রদীপ সেখানে ঘুমিয়ে আছে। বন্দুক তাক করে প্রদীপের দিকে প্রদীপের হাত পা বেঁধে দিতে বলল ওই লোকটা। সেই সময় সুপ্তির ফোন এলো। প্রদীপ ভেবে সে জানালো যে সে শেফালি ভাবির বাড়িতেই রয়েছে। ছেলেটি সেটা জেনে গেল, তাই প্রদীপ ছেলেটিকে মেরে ফেলল। অন্যদিকে এমপির শেষকৃত্যে নরদ শাহ সেখানে গিয়ে পৌঁছায়। এমপির বউয়ের সাথে কথা বলতে চাইলে এমপির বউ নরদ শাহের সাথে কথা বলতে রাজি হয় না। বাড়ি ফেরার সময় প্রদীপ তাকে ফোন করে বলে, জ্যাঠা শেষ পর্যন্ত ফেরারি হয়ে থাকতে হবে, আমার জন্য কিছুই করবেন না। সুপ্তিকে তো রক্ষা করতে পারলেন না। রাস্তায় নরদ শাহের গাড়ির সামনে বোমা বর্ষণ হয়। এমপির লোকজনরা তাকে ভয় দেখানোর চেষ্টা করে, তাতে এক ফোঁটাও ভয় পায় না নরদ শাহ। সন্ধ্যার সময় নরদ শাহের বাড়িতে পুলিশ আসে প্রদীপের খোঁজ নিতে। জিজ্ঞেস করে প্রদীপের সাথে তার কোনো যোগাযোগ আছে কিনা। নরদ শাহ বলে, সে তখন নিজের মতো ব্যবসা বাণিজ্য করছে, আমার কাজ সে আর করে না। এখানে নরদ শাহের ছেলে সায়েরও উপস্থিত ছিল। অন্যদিকে রাস্তায় লুকিয়ে বেড়াচ্ছে প্রদীপ। জাহাঙ্গীর তাকে ফোন করে বলে দূরে কোথাও পালিয়ে যেতে, যাতে এমপির লোক তাদের খোঁজ না পায়। সমস্ত খরচ থাকার ব্যবস্থা ওই করে দেবে। প্রদীপ সুপ্তিকে এই কথাটা ফোনে জানানোর সময় দেখতে পায় পুলিশ শেফালির বাড়ির দিকে যাচ্ছে, তাই প্রদীপ সেখান থেকেও সুপ্তিকে বেরিয়ে পড়তে বলে। সুপ্তি বেরিয়ে গেলে এমপির কিছু গুন্ডা তাকে ফলো করে। মাঝ রাস্তায় প্রদীপ এসে সুপ্তিকে একটা গাড়িতে তুলে নেয়। সরবঘাটি থেকে বেশ দূরে আগ্রাচুরি নামে একটি জায়গায় তাদের থাকার বন্দোবস্ত করা হয়। সেখানে বোরান নামে একটি লোক তাদের জন্য রুম ঠিক করে দেয়। সুপ্তির কিন্তু লোকটাকে একদমই ঠিকঠাক লাগে না। দুপুরে খাবার সময় প্রদীপ দেখলো যে টিভিতে এমপির খুনের নিউজটা প্রদীপের ফটো সমেত টেলিকাস্ট করা হচ্ছে, তাই তাকে সবাই চিনে ফেলার ভয়ে সে মুখটাকে সবসময় আড়াল করে রাখার চেষ্টা করছিল। ওদিকে নওরোজ শাহ জাহাঙ্গীরকে বলল, আজম সাহেবকে খবর দাও, আজকের মিটিং হবে নৌকায়। মতো নৌকায় আজম সাহেব তার সাথে দেখা করতে আসে। নওরোজ শাহকে বলে, উপনির্বাচন নিয়ে কিছু ভাবছেন? নওরোজ শাহ বলে, এই তো মাত্র এমপি মারা গেল, এত তাড়া কিসের? আজম সাহেব বলল, মনোনয়ন যারা চায় তাদের আজ একটা লিস্ট করা দরকার, সময় বেশি নেই, অনেক কাজ বাকি, আমরা কে কাকে সাপোর্ট করব এটা তো ভাবা দরকার। নওরোজ শাহ বলল, মাঠ তো ফাঁকা, টেনশন নেই। আজম সাহেব বলল, আছে স্যার, ব্যাপারটাকে হালকা করে নেবেন না। এমপির ভাই জয়নাথ বোধহয় মাঠে নামবে, তাছাড়া এমপির বউ যদি নামে, এখন পাবলিকের সিম্পাতি তো তার দিকেই থাকবে। আর ইনভেস্টটা আমি করব, তাই আমাকে তো ব্যাপারটা জানতে হবে। নওরোজ শাহ বলল, ইলেকশনে পাশ করে আসতে পারবে তুমি? আজম সাহেব বলল, সেই দায়িত্ব তো আপনার। নওরোজ শাহ বলল, সে না হয় করব, কিন্তু ছাগল দিয়ে কি আর হাল চাষ হয়? আজম সাহেব রেগে গিয়ে বলল, তাহলে আপনি নিজে ভোটে দাঁড়ানোর জন্য এমপিকে খুন করলেন? এই কথা শুনে রেগে গিয়ে নওরোজ শাহ আজম সাহেবকে মারল এক লাথি। আজম সাহেব গিয়ে পড়ল নদীর জলে। ওদিকে প্রদীপ গেছিল দোকানে সুপ্তির কিছু ওষুধ আনার জন্য। রাস্তায় এমপির লোক তাকে ধরে ফেললো আর নদীর ধারে একটি ঘরে বেঁধে রাখলো মেরে ফেলার জন্য। সেখান থেকেও কোনো রকমে পালিয়ে আসে প্রদীপ। সারা রাত পায়ে হেঁটে ভোরের দিকে বাড়ি ফেরে প্রদীপ। ও বেশ ভালোই বুঝতে পেরেছে এবার যে কে ওকে মারতে চাইছে। সে আর কেউ না, জাহাঙ্গীর। বাড়ি ফিরে প্রদীপ আবার সুপ্তিকে বলে যে তৈরি হয়ে নাও, পালাতে হবে। ঠিক সেই মুহূর্তে সেখানে
এসে পড়ে জাহাঙ্গীরের লোক বোরান। প্রদীপকে গুলি করার চেষ্টা করে। প্রদীপের সাথে হাতাহাতি হওয়ার সময় সুপ্তি একটা ভারী জিনিস দিয়ে লোকটার মাথা থেতলে দেয়। সেখান থেকে তারা পালায়। রাস্তায় সুপ্তি বলে, আর কারো সাথে যোগাযোগ করো না, আমরা বর্ডার পেরিয়ে চলে যাব, আর কখনো এই দেশে আসবো না। এখানে নিজের লোকরাই এখন শত্রু হয়ে গিয়েছে, আমরা এখানে বাঁচতে পারবো না। প্রদীপ সুপ্তির কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে জাহাঙ্গীরের এই চক্রান্ত বুঝতে পারে না নওরোজ শাহ। সকালে একটু বাইরে বেরোলে জাহাঙ্গীর একটা লিস্ট তার হাতে দিয়ে বলে, এই লোকগুলো এমপির পোষা গুন্ডা, নিজের হাতে মেরে ফেলে তো এদের কোনো লাভ নেই, তাই বাইরে থেকে একজন লোক ঠিক করেছি যে এই কাজটা করবে। নওরোজ শাহ ভাবলো ভালোই হবে, তাহলে প্রদীপকে এভাবে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে না। তাই নওরোজ শাহ জাহাঙ্গীরের কথায় রাজি হয়ে গেল। বর্ডারের কাছাকাছি একটি গ্রামে গিয়ে উঠল প্রদীপ। একটা ঘর ভাড়া নিল। ঠিক হলো যে ডেলিভারিটা এখানে হয়ে যাক, তারপর ওদেশে চলে যাবে। অন্যদিকে নওরোজ শাহের ফ্যামিলি ডক্টর তাকে বললেন যে তার শরীরের অবস্থা খুব খারাপ, এবার আপনি ঢাকায় গিয়ে একবার দেখে আসুন। আজম সাহেব একজন ডাকাতকে পাঠালো নওরোজ শাহকে মেরে ফেলার জন্য। সেদিন রাতেই জাহাঙ্গীর তার লোক দিয়ে প্রদীপের সেই বন্ধুটিকে মেরে ফেলল। সেখান থেকে প্রদীপের ঠিকানা জানতে পারল জাহাঙ্গীর। প্রদীপের ভাড়া বাড়ির মালিক মোবাইলে এমপির খুনের ব্যাপারটা দেখে তাকে এই ভাড়া বাড়ি ছেড়ে উঠে যেতে বলল। সুপ্তি অনেক অনুনয় বিনয় করে কয়েকটি দিন থাকার জন্য রাজি করালো। তার এখানে ডেলিভারিটা হয়ে যাক সেই জন্য, কেননা আরও পালিয়ে বেড়াতে পারছে না। আর প্রদীপ যে খুন করেনি, ওকে যে ফাঁসানো হচ্ছে, এই ঘটনাটাও জানালো। মাসি বলল, ঠিক আছে, ডেলিভারি পর্যন্ত সময় দিচ্ছি, তারপর আমি তোমাদের বর্ডার পার করে দেওয়ার বন্দোবস্ত করব। রাত্রেবেলায় সেই ডাকাত নওরোজ শাহকে মেরে ফেলতে গেল, কিন্তু নওরোজ শাহ বুঝতে পেরে আগে থেকেই দরজার আড়ালে লুকিয়েছিল। ডাকাতটি ঘরে ঢুকতেই পিছন থেকে নওরোজ শাহ তাকে গুলি করলো। এরপর তার মাথা কেটে আজম সাহেবের কাছে পাঠিয়ে দেয়। জাহাঙ্গীর ভাড়া করা লোকটি প্রদীপের সব বন্ধুদের একে একে মেরে ফেলে। নওরোজ শাহ যায় ঢাকায় তার সুচিকিৎসার জন্য। তার সাথে যায় তার ছেলে সায়ের। ওদিকে ওই ভাড়া বাড়ির মাসি একটা লোক ডেকে নিয়ে এসছে প্রদীপ আর সুপ্তিকে বর্ডার পার করিয়ে দেওয়ার জন্য, আর মিজোরামে পৌঁছে দেওয়ার জন্য। সেখানে তার লোক থাকবে, তারা প্রদীপের থাকার বন্দোবস্ত করে দেবে। তো এটা 2 থেকে 3 দিনের মধ্যেই করতে হবে, কারণ বর্ডারে এখন অনেক ঝামেলা চলছে। এই জন্য প্রদীপকে 80,000 টাকাও দিতে হবে। নওরোজ শাহ চলে যেতে জাহাঙ্গীর তার নিজ মূর্তিতে চলে আসে। সে গেল আজম সাহেবের বাড়ি, আর সেখানে ডাকা হলো এমপির বউ হেলেনকে। সে আজম সাহেবকে বলল, জাহাঙ্গীরের কথা শুনে মনে হলো এই মুহূর্তে আপনার আমার সাপোর্ট লাগবে। আমি ইলেকশন করব, আপনি ইলেকশন থেকে সরে দাঁড়াবেন, সব রকম সাপোর্টই আমাকে দেবেন। আমি জিতে আসলে এই শহরের মাথা হবেন আপনি। একটা কথা আছে না, রাজনীতিতে শত্রুর শত্রু হলো বন্ধু। নওরোজ শাহ হচ্ছে আমাদের সেই কমন শত্রু। আজম সাহেব সব কথা মেনে নিল, কিন্তু একটা শর্তে, সেটা হলো নওরোজ শাহকে মেরে ফেলতে হবে। জাহাঙ্গীরও তাই চায়। জাহাঙ্গীর বলল, প্রদীপকে দিয়ে এই কাজটা করানো হোক। এই মুহূর্তে সুপ্তির জন্য ও সব করতে পারে। সন্ধ্যায় সিগারেট কিনতে একটা দোকানে গেলে প্রদীপ দেখলো যে মোবাইলে প্রদীপের ফটো দেখিয়ে পুলিশ তার তল্লাশি করছে। সঙ্গে সঙ্গে একটা গামছা মাথায় ঢাকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় প্রদীপ। বাড়ি ফিরে দেখে সুপ্তির দিকে বন্দুক তাক করে 2টি লোক দাঁড়িয়ে রয়েছে। প্রদীপ এলে একটা লোক তাকে ফোন দিয়ে বলে এমপির বউয়ের সাথে কথা বলতে। এমপির বউ প্রদীপকে বলল নওরোজ শাহকে মেরে ফেলতে হবে, তবে তার বউকে ছেড়ে দেওয়া হবে, আর এইভাবে পালিয়েও বেড়াতে হবে না। তারা গ্রামে এসে শান্তিতে বাস করতে পারবে। নওরোজ শাহ প্রদীপের বাবার মতো, খুব ভালোবাসে তাকে প্রদীপ। নওরোজ শাহ তাকে মানুষ করেছে, তাকে মারতে হবে? কিন্তু কিচ্ছু করার নেই। সেই মুহূর্তে সায়েরকেও ফোন করে পাওয়া যাচ্ছে না, তাই অগত্যায় রাজি হতে হলো প্রদীপকে। ঢাকায় গেল প্রদীপ, চোখে জল, বন্দুক তৈরি করতে তার হাত কাঁপছে। হসপিটালে ঢুকে প্রদীপ দেখলো সায়ের বাইরে বসে ঘুমিয়ে পড়েছে। তাকে না উঠিয়ে সামনে এগিয়ে গেল প্রদীপ। হসপিটালে নওরোজ শাহের কেবিনের সামনে বসেছিল তার বডিগার্ড। প্রদীপকে দেখে তার খুব ভালো লাগলো। সে স্বচ্ছন্দে তাকে ভিতরে ঢুকতে দিল। ভিতরে ঢুকতেই নওরোজ শাহ বলল, কিরে, আমাকে ভুলেই গেছিস? তুই নেই, আজকাল আর কাউকে ভরসা করতে পারছি না। একটা বিরাট ষড়যন্ত্র হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আমার কিছুই করার নেই। ডাক্তার বলেছেন আমি ক্যান্সারে আক্রান্ত, স্টেজ 3। সত্যি কেমন আছে দেখিস, তোর একটা ছেলে হবে। টপ টপ করে জল গড়িয়ে পড়ছে প্রদীপের চোখ দিয়ে। মুখ দিয়ে তার একটা কথাও বার হচ্ছে না। হঠাৎ প্রদীপ বন্দুক বের করে।
নরদ সাহেবের বুকে দুটো গুলি করল। বিস্ফোরিত অবস্থায় নরদ শাহ মারা গেল। গুলি দুটো যেন প্রদীপের নিজের বুকেই চলল, এতটাই যন্ত্রণায় ছটফট করছে সে। নরদ শাহের পায়ের হাত দিয়ে ক্ষমা চাইল প্রদীপ, তারপর আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে গেল। হসপিটালের বাইরে গিয়ে প্রদীপ ফোন করলো আজম সাহেবকে, কিন্তু আজম সাহেব আর ফোন তুলল না। সেখান থেকে সোজা বাড়ি গেল প্রদীপ। সুপ্তিকে বলল, আমাদের আর গ্রামে ফেরা যাবে না, আমরা বার্মায় চলে যাব। অন্যদিকে আজম সাহেব জাহাঙ্গীরকে ফোন করে বলল, এবার আর প্রদীপের দরকার নেই, ওকেও মেরে ফেলো। নরদ সাহেব ছেলে সায়ের দেখলো বাবাকে মেরে ফেলা হয়েছে। সে ভাবলো প্রদীপ আজম সাহেবের সাথে হাত মিলিয়েছে, তাই ও সিদ্ধান্ত নিল এবার তার বাবার জায়গায় ও নামবে আর একে একে সব কটাকে ধরে ধরে মারবে। জাহাঙ্গীর তার কাছে এলে স্যার বলল যে আমি জানি তুমি আজম সাহেবের সাথে হাত মিলিয়েছ, এখন তুমি ঠিক করো কার সাথে থাকবে। জাহাঙ্গীর তখন উঠে চলে গেল, জানালো আজম সাহেবকে এই কথাটা। আজম সাহেব বলল, এতদিন ওর বাবার তোয়াজ করে থেকেছি, এবার ওর ছেলেকে তোয়াজ করে চলতে হবে। ওদিকে সুপ্তির লেবার পেন শুরু হয়েছে। সেই মাসিকে ডাকা হলো। মাসি প্রদীপকে বলল গাড়ি ডেকে আনতে, হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু সুপ্তি বারবার করে প্রদীপকে ওর কাছেই থাকতে বলল, যেতে বারণ করলো, কিন্তু আবার প্রদীপ ওর কথা না শুনে গাড়ি আনতে চলে গেল। প্রদীপ বেরিয়ে যাওয়ার পর মাসি বুঝতে পারলো যে সুপ্তির আর হসপিটালে যাবার মতো সময় নেই, তাই ওকে সেখানেই ডেলিভারি করাতে হবে ভেবে সবকিছু রেডি করতে শুরু করলো। প্রদীপ একটার পর একটা গাড়ি থামানোর চেষ্টা করছে। সেই সময় জাহাঙ্গীর মুখে গামছা ঢাকা দিয়ে এসে সোজা প্রদীপের বুকে গুলি করলো। এদিকে প্রদীপ মারা গেল, আর ওদিকে সুপ্তি একটি পুত্র সন্তানের জন্ম দিল। এর 3 বছর পর সুপ্তি তার 3 বছরের ছেলেকে নিয়ে এমপির বাড়িতে ফিরে আসে। বাড়ির দোতলার ছাদে এমপির বউ দাঁড়িয়েছিল। সুপ্তি অদ্ভুত চোখে তার দিকে তাকালো। এখানেই রঙ্গিলা কিতাব সিরিজটি শেষ করা হয়েছে। এর পরবর্তী ঘটনা আমরা সেকেন্ড পার্টে দেখতে পাবো। আশা করছি আমার এক্সপ্লেনেশন সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেল ফিল্ম স্যারকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার আবার অনুরোধ রইল। ধন্যবাদ।